প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রেয়ামিল নিয়ে আলোচনা করব। তার মধ্যে রেয়ামিল বলতে তো আমরা অনেকে ডেবিট ক্রেডিট অঙ্ক এতটুকুই করে থাকি না। এখানে একটা টপিকস আছে কি ভুল সংশোধনী। এই ভুল সংশোধনী আমরা অনেকে কি করি, কঠিন মনে করে এটা অ্যাভয়েড করে চলি। আসলে এটা কঠিন নয়। তাহলে আসলে যে এটা কঠিন নয়, এখানে ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দেখাবো। এই যে তাহলে এই অধ্যায় জানতে গেলে আমাদেরকে আগে ভুলের কিছু শ্রেণীবিভাগ জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি, ভুল হলো কি? ভুল কি জিনিস? ভুল কি জিনিস? ভুল হচ্ছে কি, এই যে আমরা সারা বছর হিসাব বিজ্ঞান বিশাল জগৎ নিয়ে কাজ করি, জাবাদা করি, খতিয়ান করি, রেয়ামিল করি, আর কত কাজ করি। এই কাজের মধ্যে কোথায় ভুল হলো, অসাবধানতাবশত কিংবা জ্ঞান দক্ষতা না জানার কারণে কোথায় কোথায় অশুদ্ধ হলো, সেগুলোকে বলা হচ্ছে কি ভুল। এই ভুলগুলো মূলত আমরা প্রকারভেদ দেখব। এই যে এই প্রকারভেদগুলো যদি আমরা ভালো করে একটু খেয়াল করতে পারি, তাহলে এই অধ্যায়ের এমসিকিউ বলো সিকিউ বলো একদম ফিনিশিং তুমি খুব ভালোভাবে পারবে। বন্ধুরা ভালোভাবে খেয়াল করিও, এই ভুল প্রকারভেদগুলো যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি, আয়ত্তে আনতে পারি, অবশ্যই আমরা সিকিউ এমসিকিউ পারতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি কনফিডেন্স ভাবে বলছি তোমরা পারতে সক্ষম হবে। তাহলে আমাকে তোমরা 5টা মিনিটের দিকে মনোযোগ দাও, তোমরা ইজিলি ক্লাসটা পারবে। হচ্ছে কি, রেয়ামিলের ভুল সংশোধনী টপিকস। ভুল ভুল কত প্রকার দেখতে পাচ্ছি আমরা? প্রথমে ভুল দু প্রকার, একটা দুতরফা ভুল, একটা একতরফা ভুল। কথা খেয়াল করিও, দুতরফা ভুল মানে মূলত দুই পক্ষের ভুল, দুইটা হিসাবের ভুল, ডেবিট ক্রেডিট দুই দিকেই ভুল হয়ে গেল, এটা হচ্ছে কি দুতরফা ভুল। আর একতরফা ভুল হচ্ছে কি শুধু একদিকেই ভুল হওয়া, যে কোনো একদিকে, হয় ডেবিটটা বা ক্রেডিটটা, কোনো এক নাম নিয়েই ভুল হয়েছে, এটা হচ্ছে কি একতরফা ভুল। আবার দুতরফা ভুলের প্রকারভেদ দেখতে পাচ্ছি, করণিক ভুল, নীতিগত ভুল। করণিক ভুল কি? কাজ করতে গিয়ে অসাবধানতাবশত, অসতর্কতাবশত কোনো ভুল করে ফেললে সেটা হচ্ছে কি করণিক ভুল। এই করণিক ভুল। আর একটা হচ্ছে নীতিগত ভুল, নিয়ম না জেনে, অদক্ষতার কারণে, জ্ঞান না থাকার কারণে আমি যে ভুল করে ফেলবো সেটা হচ্ছে কি নীতিগত ভুল। এখন আসো করণিক ভুলের প্রকারভেদ। যেমন বাদ পড়ার ভুল, আমি কোনো লেনদেন হিসাবে একেবারেই লিখি নেই, কাজ করতে গিয়ে লিখি নেই, পণ্য ক্রয় লেখা হয়নি, নগদে পণ্য বিক্রয় পুরো লেনদেনটাই লেখা হয়নি, বা হিসাব হতে বাদ পড়েছে, এটা বাদ পড়ার ভুল। এরপর আসল লেখার ভুল, খুব সিম্পল, 500 টাকা লিখতে গিয়ে 700 টাকা লিখে ফেলা, বা 500 টাকা লিখতে গিয়ে শূন্য একটা কম লেখা, শূন্য একটা বেশি লেখা, এই হচ্ছে লেখার ভুল। আর হচ্ছে বেদাকিলার ভুল, মানে ভুল জাবেদা দেওয়া, ভুল নাম লেখা। আমি রহিম লিখতে গিয়ে করিম লিখে ফেলছি, ফাতিহা লিখতে গিয়ে লাইবা লিখে ফেলছি, এ হচ্ছে বিষয়। মজুরি লিখতে গিয়ে বেতন লিখে ফেলছি, এ হচ্ছে বেদাকিলার ভুল। পরিপূরক ভুল, খুব মজার একটা পয়েন্ট, পরিপূরক ভুল, যে কি আমি এক পক্ষে ভুল করছি, আবার পাশাপাশি এমন একটা ভুল করছি আরেক পক্ষে ঠিক হয়ে গেছে। যখন একসাথে দুই দিকে ভুল হবে সেটাকে বলা হয় কি পরিপূরক ভুল। আমি এক্ষেত্রে যদি আরো উদাহরণ স্পষ্ট করি, যেমন মনে করো ক্রেডিট পাশে তুমি বিক্রয়তে 2000 টাকা কম লিখেছো, আবার ডেবিট পাশে এসে কি করছো, সেম ক্রয়তে 2000 টাকা কম লিখেছো। তাহলে যে ক্রেডিট পাশে 2000 টাকা কম লেখা, আবার ডেবিট পাশে 2000 টাকা কম লেখা, উভয় দিকে কম লিখছি, এটা তো ভুল করছি। এই যে আরেকটা মজার পয়েন্ট এখানে আছে, আমাদের নীতিগত ভুল। এই যে দুতরফা ভুলের নীতিগত ভুল, নীতিগত ভুলের মধ্যে কি আছে, মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় হিসেবে লেখা, বা মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় হিসেবে লেখা। এর অর্থ কি? যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করা হলো, এটা জাবাদা কি আমরা জানি, আসবাবপত্র ডেবিট, নগদ আর ক্রেডিট। কিন্তু আমি যদি ভুলে আসবাবপত্র না লিখে ক্রয় লিখে ফেলি, আসবাবপত্র হচ্ছে কি মূলধন জাতীয় পয়েন্ট, আর ক্রয় হচ্ছে কি মুনাফা জাতীয় পয়েন্ট। তাহলে আমি যদি আসবাবপত্রের স্থলে ভুলে ক্রয় লিখে ফেলি, এই হচ্ছে কি নীতিগত ভুল। আমার জ্ঞান না থাকার কারণে, নিয়ম না থাকার কারণে আমি সম্পদকে, মূলধন জাতীয় হিসাবকে আমি মুনাফা জাতীয় হিসাব, ক্রয় হিসাবে লিখে ফেলছি। আমরা অবশ্যই নীতিগত ভুল বুঝলাম। সংক্ষেপে, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় হিসেবে লিখে ফেলা, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় হিসেবে লিখে ফেলা। এর অর্থ কি, সম্পদ এর স্থলে, সম্পদের স্থলে আয় ব্যয়ের নাম লিখে ফেলা। এই হচ্ছে সংক্ষিপ্ত কথা। বিভিন্ন সম্পদ ক্রয় বিক্রয় করেছি, আসবাবপত্র কিনেছি বা যন্ত্রপাতি বিক্রয় করেছি, বিভিন্ন সম্পদ ক্রয় বিক্রয় করেছি, সেখানে সম্পদের নাম না লিখে আমি বলে কি করেছি, ক্রয় আর বিক্রয়ের নাম নিয়ে আসলাম। এ হচ্ছে কি আমাদের নীতিগত ভুল, নিয়ম না জেনে। আরেকটা আসলে আবার একতরফা ভুল। একতরফা ভুল হচ্ছে কি হিসাবের এক পক্ষের ভুল, তার মধ্যে যোগ বিয়োগের উদ্বৃত্ত নির্ণয় ভুল। আমি যে যোগ বিয়োগ করবো সেখানে ফলাফল নির্ণয় করার সময় ভুল হতেই পারে। পাশাপাশি খতিয়ান হতে রেয়া মিলে স্থানান্তরের ভুল, খতিয়ান থেকে যে রেয়া মিলে যাব, আমরা তো জাবাদা করি, জাবাদা থেকে খতিয়ান করি, খতিয়ান থেকে রেয়া মিলে যাই। একটু পর আমি বিস্তারিত দেখাচ্ছি। এই যে খতিয়ান থেকে রেয়া মিলে স্থানান্তরের ক্ষেত্রে যদি ভুল করি, সেটা হচ্ছে কি একতরফা ভুল। রেয়ামিল জিনিসটা কিভাবে সৃষ্টি হয় মূলত প্রতিষ্ঠানে, রেয়ামিলের কাজটা মূলত প্রতিষ্ঠানে কিভাবে সৃষ্টি হয়, আমরা সেই ব্যাপারটা একটু দেখব।
আসলে আমরা এখন এই ভুল সংক্রান্ত বিস্তারিত অঙ্কগুলো বোঝার জন্য এবং সহজে পারার জন্য একটা বেসিক অঙ্ক নিয়েছি, মূলত জগৎটাতে কোন জায়গায় গিয়ে ভুল হয় সেগুলো বুঝতে পারার জন্য। তোমরা খেয়াল করে সিম্পল কতগুলো লেনদেন নিয়েছি সেগুলো জাবা করেছি। এই সিম্পল লেনদেনগুলো জাবা তুমি ইজিলি পারবা। আমি জাবাগুলো করে নিলাম। পাশাপাশি আসো আসো এখানে যে কি কয় ধরনের জাবা করার পর কয় ধরনের হিসাব আসলো, জাবা করার পর যত ধরনের হিসাব আসে ততটা আমাকে খতিয়ান তুলতে হবে। এখানে নগদান চারবার আছে, তাই বলে কি চারটা না, একটা হবে। সকল নগদানগুলো নিয়ে একটা খতিয়ান, মূলধন নিয়ে একটা, বেতন নিয়ে একটা, বিক্রয় নিয়ে একটা, ক্রয় নিয়ে একটা, মোট 5 ধরনের হিসাব এখানে দেখতে পাচ্ছি। 5টা আমরা খতিয়ান তুলবো। তাহলে আমরা খতিয়ানে এই মানগুলো বসাবো, তবে বিপরীত নাম দিয়ে। নগদের টাকা ডেবিট পাশে বসানোর সময় মূলধন হিসাব নাম ইউজ করব, আবার নগদের টাকা ক্রেডিট পাশে বসানোর সময় বেতন হিসাব নাম ইউজ করব। তোমরা খেয়াল করো, এই যে আমাদের নগদান হিসাব একটা খুলতেছি, দেখো নগদ ডেবিট পাশে আছে, নাম দেবো কি মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব বলে ডেবিট পাশে টাকা বসিয়েছি, এটা গেল। এরপর আছে নগদ ক্রেডিট পাশে আসে, নাম দিতে হবে কি বেতন। তাহলে বেতন বলে নগদ ক্রেডিট পাশে বসিয়েছি। এরপর আসো নগদ ডেবিট পাশে আছে, নাম দিতে হবে কি তাহলে বিক্রয়। বিক্রয় বলে আমরা ডেবিট পাশে টাকা বসিয়েছি। আবার দেখি তো নগদ ক্রেডিট পাশে আছে, নাম ইউজ করবো কি ক্রয়। ক্রয় বলে আবার ক্রেডিট পাশে বসিয়েছি। তাহলে জাবাদা থেকে টাকাগুলো তোলার পর এবার যোগ বিয়োগ করবো, ব্যালেন্স করবো। ডেবিটটা হুবহু ডেবিট পাশে চলে গেল, প্রথমটা হুবহু ডেবিট পাশে যাবে, এরপর আরেকটাও ডেবিট পাশে যাবে না, বা ক্রেডিট পাশে যাবে না। প্রথমটা হুবহু বসার পরে বাদ বাকিগুলো যোগ বিয়োগ। 10,000 থেকে এই যোগ বিয়োগের সিস্টেম এরকম, ডেবিট ক্রেডিট কখনো এক হবে না, ডেবিট ক্রেডিট বিয়োগ হবে। ডেবিট হলে যোগ, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ। তাহলে 10,000 থেকে 2,000 চলে গেল, 8,000 8,000 সাথে এই 5,000 যোগ হয়ে গেল 13,000, 13,000 সাথে 3,000 বিয়োগ হয়ে ক্রেডিট পাশে তাই হয়ে গেল 10,000। এই হচ্ছে আমার ফলাফলটা খেয়াল রাখবে। আমরা নগদ হিসাবে ফলাফল পেয়েছি 10,000। তেমনি ভাবে এখন আমরা করবো মূলধন হিসাব। মূলধন হিসাবের টাকাটা ক্রেডিট পাশে বসবে, 10,000 টাকা কি নামে বসবে, নগদান বলে। এখানে আর কোথাও মূলধন নাই, একবার বসবে। তাহলে আমরা মূলধনের ক্রেডিট পাশে বসিয়েছি, সেটা ক্রেডিট পাশে নিয়ে আসলাম, নাম দিয়েছি কি নগদান। তাহলে আমাদের দুইটা খতিয়ান গেল। আমি প্রথম একটা বুঝিয়েছি, একটা যদি বুঝে থাকো বিস্তারিত বাকিগুলো বুঝবে। তাহলে আমরা এই 5টা ফলাফল পেলাম, 10,000, 10,000, 2,000, 3,000, 5,000। এই হিসাবগুলো নিয়ে যদি আমরা রেয়ামিল করি, রেয়ামিলটা অবশ্যই মিলে যাবে। যদি না মিলে অবশ্যই আমরা কোথাও না কোথাও ভুল করেছি। আজকের আমাদের টপিক সেটা, এই ভুলগুলো আমাদের শিখতে হবে। যেভাবে পেয়েছি ঠিক নামগুলো ইউজ করে আমরা রেয়ামিলে বসাই দেবো। এই যে রেয়ামিলে বসালাম, ডেবিট পেয়েছি বা ক্রেডিট পেয়েছি বসালাম, রেয়ামিল মিলে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সংখ্যা কি জানলাম, জাবাদা করলাম, জাবাদা থেকে খতিয়ান করলাম, খতিয়ান থেকে রেয়ামিল করলে মিলে যায়। এখন এই রেয়ামিল করার পরে বিভিন্ন জায়গায় ভুল দেখা যায়। রেয়ামিল যদি না মিলে অবশ্যই কোথাও না কোথাও ভুল হয়েছে আমাকে ধরে নিতে হবে। এই নিয়ম যে এই রেয়ামিল অবশ্যই মিলে যেতে হবে। যদি রেয়ামিল না মিলে অবশ্যই কোথাও না কোথাও আমাকে হয়েছে, ভুল হয়েছে, এটা আমাকে বিবেচনা করতে হবে। এই ভুলগুলো নিয়ে মূলত আজকে আমাদের টপিকস। তাহলে দুতরফা ভুল আমরা বিস্তারিত আলোচনা করে নিয়েছি, অবশ্যই তোমরা জেনেছো। এই দুতরফা ভুলের মধ্যে আমরা উদাহরণ দিয়েছি, দুতরফা ভুলের যেমন দুতরফা ভুলের উদাহরণ আমরা দিয়েছি আজকে। যেমন দেখো, একটু আগে বিস্তারিত বলে আসছি, তারপর একটু বলছি বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল মানে হিসাবে একেবারে না লেখা, ফাতিহার কাছ থেকে পণ্য বিক্রয় যা বিক্রয় বইতে সম্পূর্ণ বাদ পড়েছে, এই যে সম্পূর্ণ বাদ পড়েছে, এটা হচ্ছে কি বাদ পড়ার ভুল। আবার এদিকে দেখা যাচ্ছে কি লেখার ভুল, দেখা যাচ্ছে ফরহাদকে 1 লাখ টাকা প্রদান করে, ফরহাদকে 1 লাখ টাকা প্রদান করে মাত্র 10,000 টাকা দিয়েছে, এটা হচ্ছে কি লেখার ভুল। এবার হচ্ছে বেদাকিলার ভুল, মানে ভুল নাম লিখা, যে কি লাইবাকে 10,000 টাকা প্রদান করলাম কিন্তু লাইবা না লিখে আমি কি নাম লিখে ফেলছি, ফাতিহা নাম লিখে ফেলছি, ভুল নাম দিয়েছি, এটা হচ্ছে কি বেদাকিলা মানে ভুল নাম ইউজ করা। এরপর আসো পরিপূরক ভুল। পরিপূরক ভুল মানে ডেবিট পাশে একটা ভুল করেছি, ক্রেডিট পাশে আরেকটা ভুল করেছি। আমি একটু আগে আমরা বিস্তারিত বলে আসছি। তাহলে 50,000 টাকা ডেবিট করার কথা ছিল, কিন্তু আমি সেই জায়গায় ডেবিট করেছি কত, 5,000। তাহলে একটা ভুল করে ফেললাম। কিন্তু এই ডেবিট পাশে তো ভুল করছি, ভালো কথা। আবার কি করছি 50,000 টাকার ক্রেডিট হওয়ার কথা ছিল, সেম ভুলটা আমি আবার করছি, 5,000 টাকার ক্রেডিট হয়েছে মাত্র। ডেবিট পাশে যে ধরনের ভুল হয়েছে, যত টাকার ভুল হয়েছে, ক্রেডিট পাশে একই ধরনের একই টাকার ভুল হয়েছে, তখন সেটাকে বলা হয় কি পরিপূরক ভুল। আচ্ছা গেল। এবার আসলে নীতিগত ভুল। একটু আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনকে মিক্স করে ফেলা ভুলে, জ্ঞান এবং অদক্ষতার কারণে, তখন সেটাকে বলা হয় নীতিগত ভুল। যেমন এই যে আসবাবপত্র ক্রয় 1.5 লক্ষ টাকা ক্রয় হিসাবে লেখা হয়েছে। আসবাবপত্র ক্রয় করলে কি আমরা সেটাকে ক্রয় বলি, আসবাবপত্রই বলতে হবে। আসবাবপত্র ডেবিট, নগদ ক্রেডিট। আমি বলে কি করছি, ক্রয় হিসাব লিখে ফেলছি। এই যে মূলধন জাতীয় হিসাবের ক্ষেত্রে, আসবাবপত্র একটা মূলধন জাতীয় হিসাব, এই হিসাবের ক্ষেত্রে আমরা ভুলে ক্রয় হিসাব লিখে ফেলছি। এই যে আসবাবপত্রের সাথে ক্রয়ের ভুল করলাম, এটা নীতিগত ভুল। আবার আসো মেরামত খরচ 20,000 টাকা আমরা কর কবজা হিসেবে লিখে ফেলেছি। তাহলে এটা তো একটা খরচ আমরা সম্পদের নামে লিখে ফেলেছি, এটাও নীতিগত ভুল। একতরফা ভুল তোমরা বিস্তারিত দেখে নিই, আমরা তো একটু আগে সেগুলো আলোচনা করে আসছি, এখানে দেওয়া আছে। এবার আসো, কিছু ভুল রেয়ামিলে ধরা পড়ে, কিছু ভুল রেয়ামিলে ধরা পড়ে না। এটা আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, এটা এমসিকিউ তে খুব এসে থাকে। তাহলে আমরা জানবো যে কি রেয়ামিলে ধরা পড়ে, এই ভুলগুলো কিন্তু রেয়ামিল করার সময় ধরা পড়ে যায়, এই ভুলগুলো কিন্তু রেয়ামিল করার সময় ধরা পড়ে যায়। তাহলে আমাকে এগুলো মুখস্থ রাখতে হবে, কোন কোন ভুল রেয়ামিলে ধরা পড়ে। এবার এই ব্যাপারে আমরা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, উদাহরণ সহ তোমরা বুঝে নেবে, একটু পড়ে নেবে। আমাদের ফোকাস এদিকে না, আমাদের ফোকাস সিকিউ পারার জন্য, এমসিকিউ পারার জন্য কোন জায়গায় যেতে হবে আমরা সেখানে যাচ্ছি। তারপরে এখানে আবার আরো আছে ধরা পড়া ভুলের উদাহরণ। যেমন এটা একটা রেয়ামিলে ধরা পড়ে এরকম একটা ভুল, দেখো কিরকম ভুল, আমরা নাম দিয়েছি খতিয়ান উদ্বৃত্ত নির্ণয় ভুল। খতিয়ান উদ্বৃত্ত নির্ণয় ভুল মানে এদিকে যদি আমরা যোগ বিয়োগ করি, খতিয়ানের যোগ বিয়োগ করি, এই যেটুকু পর্যন্ত যদি যোগ বিয়োগ করি, এখানে ফলাফল আসার কথা ছিল 24,000। এই যে প্রাপ্তি টাকা থেকে এখানে এই যে টোটাল 70,000 টাকা থেকে এই খরচগুলো যদি আমি বাদ দিই, টাকার কথা ছিল 24,000, কিন্তু আমার এখানে কি আসছে, এটা ভুল আসছে। এটা মূলত 24,000 না হয়ে ভুল আমি কত টাকা লিখে ফেলছি, 20,000। এই যে খতিয়ান উদ্বৃত্ত নির্ণয়, এটা হচ্ছে কি খতিয়ান উদ্বৃত্ত নির্ণয় ভুল। আর একটা দেখো, এবার রেয়ামিলে ধরা পড়ে না ভুল, এই ভুলগুলো রেয়ামিলে ধরা পড়ে না। আমরা একটু আগে কিন্তু বিস্তারিত পড়ে আসতে গিয়ে ওখানে আলোচনা করে ফেলেছি কোন ভুল রেয়ামিলে ধরা পড়ে, কোন ভুল রেয়ামিলে ধরা পড়ে না। তোমরা একটু মনোযোগ দিয়ে এই আইটেমগুলো দেখে নেবে। আমাদের মেইন ফোকাস এবার আসো, এতক্ষণ যে ভুলগুলোর কথা বলেছি সেগুলোর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসিকিউ, কথা খেয়াল করিও, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসিকিউ তুমি ইজিলি বুঝবে। এগুলো তোমরা পড়ে নেবে, আমরা কমেন্ট বক্সের মধ্যে আমরা এই স্লাইডগুলো দিয়ে নেব, সমস্যা হবে না কোনো। এবার
এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই জাবেদাগুলোতে। কোনো বইতে এই জাবেদাগুলো করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমি আমার অভিজ্ঞতার আলোকে এখানে কতগুলো নিয়ম সাজিয়েছি। আশা করি এই নিয়মগুলো ফলো করলে তুমি কি ইজিলি সিকিউ এমসিকিউ অবশ্যই ইনশাল্লাহ পারবে, আমার বিশ্বাস। তাহলে তোমরা এখন থেকে ভালো করে ফোকাস করো। এখানে 4-5টা জাবেদা আমরা নিয়েছি, এগুলো একটু ভালো করে খেয়াল করো। যদি সম্পূর্ণ লেনদেন হিসাব হতে বাদ পড়ে, সম্পূর্ণ হিসাব হতে বাদ পড়েছে, সম্পূর্ণ লেনদেনটা টোটাল বাদ পড়েছে বলে, তখন আমরা সাধারণ জাবেদা দেবো। সাধারণ জাবেদা মানে কি, ছোটকাল থেকে যে জাবেদা জানতাম ওই জাবেদাই দেবো। যে কি, যেমন বেতন প্রদান হিসাবভুক্ত হয়নি, তাহলে বেতন জাবেদা কি জানি, বেতন ডেবিট নগদান ক্রেডিট, ভালো কথা। এরপরে নগদে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, দেখো হিসাবভুক্ত হয়নি মানে বাদ পড়েছে, টোটালি লিখিনি, তাহলে নগদে পণ্য বিক্রি জাবেদা দেবো, নগদ হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। তাহলে 1 নম্বর কথা, টোটালি সম্পূর্ণ হিসাবটা বাদ পড়ে, সরি লেনদেনটা বাদ পড়ে গেলে আমরা নর্মাল জাবেদা দেবো। এখন সাধারণ জাবেদা। এখন আসো 2 নম্বর রুলস, যদি লেনদেনে একটি মাত্র ভুল হয়, কথা খেয়াল করিও, মাত্র একটি ভুল হয়েছে, তখন আমাদের জাবেদা দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। তখন জাবেদা দেওয়ার সময় আমরা কি করবো, সংশ্লিষ্ট হিসাবকে ডেবিট করবো, অনিশ্চিত হিসাব ক্রেডিট করবো। কারণ এখানে একটি নামের ভুল হয়েছে, অন্য কোনো নাম আনা যাবে না। তাহলে জাবেদা মিলানোর জন্য আমাকে 2টা নাম ইউজ করতে হবে। তাহলে যেই একটি মাত্র হিসাবের নাম প্রশ্নে বলা থাকবে সেটা ইউজ করবো, পাশাপাশি অনিশ্চিত হিসাব নেবো। এটা জাবেদাটা এভাবে লেখার পাশাপাশি এভাবেও হতে পারে, এটা প্রশ্নের প্রেক্ষাপট হবে, প্রথম স্টাইলে হবে অথবা দ্বিতীয় স্টাইলে হবে, আমাকে খেয়াল করতে হবে। যেমন আমি একটা উদাহরণ বোঝাচ্ছি, বেতন বাবদ কম লেখা হলো 1000 টাকা, কি বাবদ, বেতন বাবদ, এখানে অন্য কোনো নাম আসবে না, শুধু বেতনের কথাই আসতেছে। তাহলে আমরা জানি বেতন নরমালি ডেবিট হয় নাকি ক্রেডিট হয়, বেতন হিসাব ডেবিট। কিন্তু জাবেদার বৈশিষ্ট্য অনুসারে জাবেদাকে মেলানোর জন্য আরেকটা হিসাব লিখতে হবে, কিন্তু এখানে তো আরেকটা হিসাবের নাম নাই, তখন আমরা কি নাম ইউজ করবো, অনিশ্চিত হিসাব। এই হচ্ছে কথা, বেতন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। আরেকটা দেখো, বিক্রয় বাবদ কম লেখা হলো 2000 টাকা, বিক্রয় বাবদ কম লেখা হলো কত, 2000 টাকা। এখানে বিক্রয়ের নাম ধরেছি শুধু, অন্য কোনো নাম আসে নাই। তাহলে বিক্রয় নরমালি আমরা কি জানি, বিক্রয়কে ক্রেডিট হিসেবে জানি, বিক্রয় ক্রেডিট করলাম, আরেকটা নাম কি দেবো জাবেদা মেলানোর জন্য, এখানে তো অন্য নাম নেই, তাহলে আমাকে দিতে হবে ওই যে অনিশ্চিত হিসাব দিতে হবে। তাহলে আমরা শর্টকাট জানলাম কি, একটি মাত্র ভুল হলে ওই একটি মাত্র হিসাব নিয়ে কাজ করবো, পাশাপাশি এখানে একটা অনিশ্চিত হিসাব আসবে, সেই অনিশ্চিত হিসাব ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে, আমার রুলসে লেখা আছে। এবার দেখো মজার বিষয়, এখানে আবার অনেক সময় দ্বিগুণ টাকার কাজ করতে হয়। দেখো মাঝে মাঝে কিছু লেনদেন থাকে টাকা, এই ধরনের ভুলে টাকা যা আছে তার দ্বিগুণ টাকা নিয়ে কাজ করতে হবে। তাহলে কখন করতে হবে, কেমনে বুঝবো, তো আমরা এখানে লিখে দিয়েছি, ভুল অবস্থান হলে। ভুল অবস্থান হলে মানে ডেবিট হওয়ার কথা ছিল, ডেবিট না হয়ে ক্রেডিট হয়েছে ভুলে, বা ক্রেডিট হওয়ার কথা ছিল, ক্রেডিট না হয়ে ডেবিট হয়েছে। যদি ভুল অবস্থান হয় তখন আমরা টাকার দ্বিগুণ লিখবো। যেমন দেখো, বেতন প্রদান 5000 টাকা, কিন্তু বেতন কি হলো, ক্রেডিট হলো। তো বেতন তো আমরা জানি, বেতন তো ডেবিট হয়ে যে জানি, কিন্তু বেতন ডেবিট না করে আমি কি করে ফেলছি, ক্রেডিট করে ফেলছি। তাহলে ডেবিট না করে এক ভুল করছি, ক্রেডিট না বলে দ্বিতীয় আরেক ভুল করছি, মোট ডাবল ভুল করেছি। তাই জাবাদাটা করার সময় টাকা হবে দ্বিগুণ। জাবাদার স্টাইলটি কি ঠিকঠাক বাগের মতো, যে কি বেতন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কারণ বেতন তো ডেবিট হয়, বেতন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। টাকা 5000 না হয়ে 10000 হবে, কারণ এখানে অবস্থান বিপরীত নিয়েছি তাই। আচ্ছা গেল। এখন আসো 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস হচ্ছে কি, খুব মজার, একটা হিসাবের নামে আরেকটা হিসাব লিখে ফেললে জাস্ট উল্টে দেওয়া, এতটুকু কাজ। আসবাবপত্রের নামে যন্ত্রপাতি লিখে ফেলছি, কিংবা ক্রয়ের নামে আসবাবপত্র লিখে ফেলছি, এই কাজগুলো যদি করি আমরা পরিচয় জেনে হিসাবটা ঠিক করে ফেলবো। যেমন দেখো, এখানে আমি রুলস লিখে দিয়েছি, তোমরা পড়ে নেবে। 500 টাকা বেতন প্রদান, কয় টাকার বেতন প্রদান, 500 টাকার বেতন প্রদান, আমি ভুলে মজুরি লিখে ফেলছি, বেতন লিখতে হইতো, সেখানে মজুরি হিসাবকে ডেবিট করা হলো। তাহলে আমরা সঠিক এবং সংশোধন করবো কাকে, বেতনকে সঠিক জায়গায় নিয়ে আসবো, তাই বেতন হিসাব ডেবিট, এটা বললাম ছিল, মজুরি হিসাব ক্রেডিট। আবার আরেকটা দেখো, 4000 টাকার আসবাবপত্র ক্রয়, কি ক্রয় করেছি বন্ধুরা, আসবাবপত্র ক্রয় করেছি, ভুলে ক্রয় হিসাবে লিখে ফেলছি। আসবাবপত্র ক্রয় করলে কি ক্রয় হয়, আসবাবপত্রতেও লিখতে হয়। তাহলে আমরা কি করবো, সঠিক কাজ কি, আমার কি আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয়টা ভুলে নিয়ে আসছিলাম, ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ যেটাকে টিক করতে হবে সেটাকে তার অবস্থান দিব। বেতনকে টিক করতে হচ্ছে, রুলস অনুসারে বেতনকে ডেবিট করলাম, আমরা তো জানি বেতন ডেবিট হয়। এরপর আসবাবপত্র ভুল হয়েছে, রুলস অনুসারে আসবাবপত্র ডেবিট করলাম, আমরা জানি সম্পদ কিনলে সম্পদ ডেবিট হয়। ওই যে আরেকটা হিসাব যেটা ভুলে ঢুকে পড়েছিল সেটাকে উল্টো অবস্থানে দিয়েছে জাবাদা মিলানোর জন্য। এই হচ্ছে বিষয়। তাহলে একটা নামের স্থলে আরেকটা নাম চলে আসলে আমরা জাস্ট উল্টে দেবো। কিভাবে উল্টাবো, সঠিকটাকে সঠিক অবস্থান দেবো, ভুলটাকে তার বিপরীত অবস্থানে দেবো। এখন পরবর্তী রুলসে যাই, সংশোধনী জাবেদা রুলস 4। এবার দেখো, কোনো লেনদেনের ভুল জাবেদা দিলে, কথা খেয়াল করিও, জাবেদায় ভুল দিয়েছি, ভুল জাবেদা দিলে বা ভুলে অন্য কোনো হিসাবের বইতে লিখলে তখন কাজ দুইভাবে সঠিক সংশোধন করতে হবে। এর অর্থ কি, মনে করো আমি পণ্য বিক্রয় করেছি, আমি ভুলে কি করছি, ক্রয় বইতে লিখে ফেলছি, বা বেতন প্রদান করেছি, আমি কি ভুলে কি করেছি, মজুরি প্রদান হিসেবে জাবেদা দিয়ে ফেলছি। যদি আমি টোটাল জাবেদাটাই ভুল করি, তখন এখানে আমার সংশোধন দুইটা, প্রথমে যেটা ভুল করেছি সেটাকে উল্টিয়ে দিতে হবে, এরপরে যেটা সঠিক সেটা লিখতে হবে। আমরা লিখেছি দেখো, ভুল জাবেদা উল্টাতে হবে, যা দিয়েছিলাম তাকে উল্টে দেবো, এরপর সঠিক জাবেদা দিতে হবে। সিম্পল উদাহরণ দেখলে ভালো করে বুঝবা। 7000 টাকার বেতন প্রদান করে মজুরি প্রদান জাবেদা দেওয়া হলো। দেখো আমি প্রদান করেছি বেতন, কিন্তু আমি মজুরি প্রদান জাবেদা দিয়ে ফেলেছি। বেতন প্রদানের নরমাল জাবেদা কি, বেতন ডেবিট নগদ ক্রেডিট। আর মজুরি প্রদানের জাবেদা কি, মজুরি ডেবিট নগদ ক্রেডিট। তাহলে আমরা কি করছি, ভুল যেহেতু এটা ভুল করে দিয়েছি, এটাকে কি করতে হবে, উল্টাতে হবে। এই যে মজুরি প্রদানের জাবেদা কি করতে হবে, উল্টাতে হবে। উল্টাতে হবে মানে আমরা জানি মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন এটা উল্টিয়ে দাও রুলস অনুসারে, নগদান হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। সঠিক ঘটনা কি ছিল এখানে, বেতন প্রদান, তাহলে এটাকে সঠিকই রাখো, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। বারটা দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিকে পণ্য উত্তোলন করছে, আমরা কি করছি, বলে বিক্রয় বইতে লেখা হলো, মালিকে পণ্য উত্তোলন করছে, বলে লিখে দিয়েছি বিক্রয়। তাহলে এইটাতে এই কাজটা তো ভুল করেছি, বিক্রয় বইতে লেখা হলো মানে বিক্রয়ের কারণে কি হয় বন্ধুরা, প্রাপ্য হিসাব তো সৃষ্টি হয়। আবারও খেয়াল করিও, বিক্রয় বইতে লিখছি,
এটাকে উল্টা দিতে হবে। বিক্রয় করলে আমরা কি করি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এটাকে উল্টে দিতে হবে, এটা ভুলে লিখেছিলাম, উল্টে দিতে হবে বলতে উল্টো করে ফেলবো, বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট গেল। এখন আমার সঠিক কাজ কি ছিল, এখানে সঠিক ঘটনা ছিল মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তো মালিক কর্তৃক পণ্য উত্তোলন আমরা কি করব, সঠিক কাজ করব, উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, কারণ আমরা জানি উত্তোলন ডেবিট হয়, এখানে নগদ টাকা কমেনি, পণ্য কমেছে, তাই ক্রয় হিসাব ক্রেডিট। এই হচ্ছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এতক্ষণ যা আলোচনা করেছি আসলে কেমন দক্ষতা অর্জন করেছি একটা সিকিউর মাধ্যমে দেখবো। একটা বুট কোশ্চেন আমরা নিয়েছি, এই যে বুট কোশ্চেন, যশোর বুট 25, এই ধরনের একটা বুট কোশ্চেন এবারের এইচএসসি 26 পরীক্ষায় সমন্বিত বোর্ডে এসে গেল। তোমরা মনোযোগ দিয়ে ভালো করে এই সিকিউটা কেমনে পারতে হবে। কতগুলো লেনদেন দেওয়া আছে, আমাকে ক নম্বর প্রশ্ন করেছে কি, নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। নীতিগত ভুল, নীতিগত ভুল মানে আমরা কি জানি, ওই যে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেখা, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেখা। এর অর্থ হচ্ছে কি, সম্পদ এবং ক্রয় বিক্রয় মিক্স করে ফেলা বা আয় ব্যয়কে মিক্স করে ফেলা। এখানে সে ধরনের একটা লেনদেনও নাই, তাই শর্টকাট এখানে বলা হচ্ছে কি, প্রদত্ত প্রশ্নে কোনো নীতিগত ভুল পরিলক্ষিত হয়নি, মানে উত্তর নাই, ক নম্বরের কোনো উত্তর নাই। এটা আমি সরাসরি বুট কোশ্চেন নিয়েছি। আচ্ছা গেল। এখন আসো খ নম্বরে কি বলেছে, একতরফা ভুলগুলো চিহ্নিত করো। একতরফা ভুল এর অর্থ কি, একটি হিসাবের নামে ভুল হয়েছে সেগুলো জাস্ট চিহ্নিত করে দিলে হবে, পাশাপাশি কি করতে হবে, দাখিলা দাও জাবাদা করতে হবে। এখানে একতরফা ভুল কোনটা কোনটা দেখো তো। যেমন এই যে এটা খেয়াল করো, বেতন খরচের যোগফলে 4000 টাকা কম লেখা হয়েছে, এখানে বেতন বাদ অন্য কোনো নাম ধরি নেই, তাই এটা একতরফা ভুল। বেতন হিসাব ডেবিট, অন্য কোনো নাম নাই, অনিশ্চিত হিসাব ক্রেডিট। একটু আগে আমরা বলে আসছি, একতরফা ভুলের ক্ষেত্রে জাবাদা ঠিক করতে হবে, যেই নামটা আছে ওই নামটা নিব, পাশাপাশি আরেকটা অনিশ্চিত হিসাব নিয়ে আসবে। কথা খেয়াল করিও, একতরফা ভুলে জাবাদা দেওয়ার সময় খুবই শর্টকাট কথা, যেই নামটা আছে ওই নামটা নিব, পাশাপাশি অনিশ্চিত হিসাব নেব। তাহলে এবার আরেকটা কোথায় আছে, যেমন দেখো এটা দেখো, সাধারণ খরচ 500 টাকা ভুলে উক্ত হিসাবে ডেবিট করা হয়নি। তো সাধারণ খরচ বাদে এখানে অন্য কোনো নাম ধরে নি, তাহলে এটাও একতরফা ভুল। সাধারণ খরচ ডেবিট, আমরা অন্য আরেকটা হিসাবের নাম জানি না, তাই অনুচ্ছেদ হিসাব ক্রেডিট। এরপর আসো, বিদ্যুৎ খরচ 2000 টাকা ভুলে বিদ্যুৎ খরচ হিসাবে দুইবার ডেবিট করা হয়েছে। কথা খেয়াল করি, এখানে বিদ্যুৎ খরচ বাদে অন্য কোনো নাম ধরে না, এখানে দুইবার মানে দুতরফা হবে না, ঠিক নাম তো একটা, বিদ্যুৎ খরচ বাদ অন্য কোনো নাম আসে নাই, বিদ্যুৎ খরচ নামটা নিয়ে আমি ভুল করেছি। কি ভুল করেছি, বিদ্যুৎ খরচ 2000 টাকা দুইবার লিখে ফেলছি। এই জাবাদাটা সংশোধন দেখো কি করছি আমরা, কোথায়, এই যে অনুচ্ছেদ হিসাব ডেবিট, বিদ্যুৎ খরচ ক্রেডিট। কেন এরকম হলো দেখো তো, বিদ্যুৎ খরচ দুইবার ডেবিট করেছি, ডেবিটটা হওয়ার কথা ছিল একবার, আমি ডেবিট কয়বার করে ফেলেছি, দুইবার করে ফেলেছি, তাহলে একবার ব্যয় করে ফেলতে হবে। বিদ্যুৎ খরচ তো ডেবিট হয়েছিল, আমি দুইবার যেহেতু ডেবিট করেছি একবার ক্রেডিট করে দেবে, তখন কাজটা সঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, এটা অনিশ্চিত হিসাব ডেবিট, বিদ্যুৎ খরচ হিসাব ক্রেডিট, কারণ দুইবার লিখেছিলাম মানে আমার তো দুইবার লিখতে হবে না, লিখতে হইতো একবার, দুইবার লিখেছি একবার কেটে দিলে আরেকবার থাকে তো, তাহলে একবার কেটে দেওয়া মানে এটা উল্টিয়ে দেওয়া। উল্টিয়ে দেওয়ার অর্থ হচ্ছে কি, বিদ্যুৎ ডেবিট করেছিলাম বিদ্যুৎ খরচ, এখন বিদ্যুৎ খরচ ক্রেডিট করবো। এভাবে লেখা আছে। সর্বশেষ লেনদেন, পণ্য উত্তোলন 2000 টাকা ভুলে উত্তোলন হিসাবে ডেবিট করা হয়নি, ডেবিট করা হয়নি। উত্তোলন করলে তো উত্তোলন ডেবিট হওয়ার কথা, তো উত্তোলন ডেবিট করি না কেন, আমি ভুলটা সংশোধন করে উত্তোলন হিসাব ডেবিট। তো আরেকটা নাম এখানে কি আসবে, আরেকটা নাম নাই, নাই হিসেবে আমরা কি নেব, অনিশ্চিত হিসাব নেব। দেখো একতরফা ভুল কয়টা আছে এখানে, আমি মার্ক করেছি 1 2 3 4, অর্থাৎ যেগুলো শুধু একটি নাম নিয়ে ভুল হয়েছে সেগুলো একতরফা ভুল, সেগুলো আমরা এখানে জাবাদা দিয়েছি। জাবাদাগুলো কিভাবে হয়েছে আমরা বুঝলাম। এখন আসো, আমার উদ্দীপকে বলা হচ্ছে কি, দুতরফা ভুলগুলোর সংশোধনী দাখিলা দাও। যেগুলো ডাবল ভুল হয়েছে এখানে একটু সতর্ক থাকতে হবে, তাহলে দাগ দেওয়া আমার মার্ক করা আইটেমগুলো যদি একতরফা ভুল হয়ে থাকে, বাকিগুলো দুতরফা ভুল। 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় করে যন্ত্রপাতি হিসেবে ডেবিট করা হয়েছে, ভুলে আমি যন্ত্রপাতি হিসাব লিখে ফেলছি, কিন্তু আমি কিনছিলাম কি, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম এসে তাহলে কি লিখে ফেলছি, যন্ত্রপাতি হিসাব। সঠিক জিনিসটা কার ছিল, অফিস সরঞ্জামের, তাহলে অফিস সরঞ্জাম ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, তাই না। দেখো এই যে অফিস সরঞ্জাম ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এখন আসো, 20,000 টাকার মেশিন ক্রয় করে ভুল ক্রমে আসবাবপত্র হিসাবে 2 লাখ টাকা লেখা হল। কথা খেয়াল করিও, 20,000 টাকার মেশিন ক্রয় করে ভুলে আসবাবপত্রের নামে 2 লাখ টাকা লেখা হলো। তাহলে মূল বিষয়টা কার এখানে, মূল বিষয়টা হচ্ছে কি মেশিনের, মেশিন হিসাব ডেবিট, আসবাবপত্র ভুলে লিখে ফেলছি, আসবাবপত্র হিসাব ক্রেডিট। টাকার ক্ষেত্রেও কিন্তু সংশোধন আছে, কথা খেয়াল করিও, মেশিন কিনেছি তাই মেশিন হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আমরা জানি দুইটা নাম চলে আসলে ভুল করার সময় তখন জাস্ট উল্টা দিতে হয়, প্রকৃত জিনিসটা যার, প্রকৃত ঘটনা যার, তাকে ঠিক করতে হবে, ভুলে যেটা চলে আসলো সেটাকে উল্টো অবস্থান দিতে হবে। এখানে প্রকৃত বিষয়টা হচ্ছে কি, মেশিন ক্রয়ের, আমি মূল ঘটনা ঘটিয়েছি মেশিন ক্রয়, মেশিন হিসাব ডেবিট, আসবাবপত্র ভুলে চলে আসলে সেটাকে আসবাবপত্রকে আমরা বের করে দেবো, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কিন্তু মেশিন হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তো টাকা 20,000 এবং 2 লাখ, এখানে টাকা কত হাজার, 2 লাখ, আর এখানে টাকা কত হাজার, 20,000। কিন্তু জাবাদ অনুসারে জাবাদা ডেবিট ক্রেডিট টাকা মিলতে হবে, ডেবিট ক্রেডিট টাকা মিলতে গেলে আমরা আর কত টাকা শর্ট আছে, যা শর্ট আছে তা আমরা অনিশ্চিত হিসাব দিয়ে লিখে দিব। বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা ভুল ক্রমে বইতে লেখা হয়নি, ভুল ক্রমে লেখা হয়নি। আমরা প্রথমেই বলে নিয়েছি লেখা হয়নি মানে সাধারণ জাবাদা, নরমাল জাবাদা, লেখা হয়নি বাদ পড়েছে বা হিসাবভুক্ত হয়নি মানে নরমাল জাবাদা। নরমাল জাবাদা আমরা কি জানি, বিনামূল্যের পণ্য বিতরণ, বিজ্ঞাপন ডেবিট, কারণ প্রচার উদ্দেশ্যে তো পণ্যগুলো বিতরণ করেছে, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই যে এখানে লেখা আছে 4 নাম্বার, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজয় চিরদিনের দুনিয়ায় হয়েছে হাই প্রেমেরই বিজয়। এরপরে আমরা যদি আরেকটা লেনদেন দেখি, যাতায়াত খরচ 1,500 টাকা ভাড়া হিসেবে দেখানো হয়েছে। সেম ভাবে আইটেমটা ছিল মূলত যাতায়াত খরচের, আমি ভুলে লিখে ফেলছি ভাড়া। সঠিক ঘটনাটা কার ছিল, যাতায়াত খরচের, তাহলে যাতায়াত খরচ ডেবিট, ভুলে ভাড়া লিখে ফেলছি, ভাড়া হিসাব ক্রেডিট। দেখো এই যে যাতায়াত খরচ ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি করছি এখন,
যেগুলো একটি নাম নিয়ে ভুল হয়েছিল উদ্দীপক থেকে দেখে দেখে সেটা সংশোধন করলাম, যেখানে অনুচিত হিসাবের মাধ্যমে লিখতে হবে। আর যেগুলো দুটি নামের মাধ্যমে ভুল হয়েছিল সেগুলো সংশোধন করলাম দুতরফা ভুল, যেখানে দুটি নামই চলে আসবে। এ হচ্ছে বিষয়। বন্ধুরা, আশা করি আমার উদ্দীপকটা এবং সিকিউর সৃজনশীল উত্তরটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা উদ্দীপক নিলাম। আরেকটা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে একটা রেমিল দেওয়া আছে। একটা উদ্দীপক যেটা বুঝিয়েছি সেটার মধ্যে তোমার লেনদেন দেওয়া ছিল, সেগুলোর কাজ করতে হয়েছে। এখন উদ্দীপক দেওয়া আছে কি, রেমিল দেওয়া আছে। এখানে একটা অনুচিত হিসাব আছে, কথা খেয়াল করো। অনুচিত হিসাবের মধ্যে একটা রেমিল দেওয়া আছে, কোন রকম মিলাই দিছে। তো আমার এটা কোন বুট, এটা হচ্ছে কি তোমার ময়মনসিংহ বুট 25-এ আসছিল। তাহলে এখন আমাদেরকে কয়টা লেনদেন দিছে দেখো, রেমিলের পাশাপাশি লেনদেন দিছে। এবারে এইচএসসি 26-এ এই ধরনের প্রশ্নই আসলো, কথা খেয়াল করিও। ধারে বিক্রয় 12,000 টাকা হিসাবভুক্ত হয়নি। ধারে বিক্রয় 12,000 টাকা হিসাবভুক্ত হয়নি, আমরা তো জানি, একটু আগে বলে আসছি হিসাবভুক্ত হয়নি মানে কি নরমাল জাবা দিতে হবে। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, মেইন এখানে জাবাদাগুলো ফোকাস করে ফেলতে হবে। এরপরে দেখো মজুরি প্রদান, মজুরি এরপরে দেখো মজুরি প্রদান 6,000 টাকা ভুলবশত মজুরি হিসাবকে ক্রেডিট করা হয়েছে, কথা খেয়াল করিও। মজুরি প্রদান 6,000 টাকা ভুলে মজুরি হিসাবকে ক্রেডিট করা হয়েছে, তো মজুরি তো ডেবিট হবে। আমি ভুলে করে ফেলেছি কি ক্রেডিট, এখানে ডাবল ভুল করেছি। মজুরি ডেবিট করি নাই, একটা ভুল করেছি, ক্রেডিট করা একটা ভুল করেছি। এই কাজটা করার সময় আমাকে টাকা নিতে হবে দ্বিগুণ, কারণ ভুল দুইবার করেছি তাই, কথা খেয়াল করিও। তাহলে মজুরি হিসাব ডেবিট, এখানে কি অন্য কোনো নাম আছে? এটা কিন্তু একটা ভুল, অন্য কোনো নাম নাই মানে আমরা এখানে ইউজ করবো কি অনুচিত হিসাব। তাহলে সঠিক যাবা দেখি মজুরি হিসাব ডেবিট, অনুচিত হিসাব ক্রেডিট। টাকাটা হবে 6,000 এর জায়গায় দ্বিগুণ 12,000 ডাবল। কারণ কেন, ওই যে ডেবিট না লিখে আমি ভুলে ক্রেডিট লিখেছি, ডেবিট না করে এক ভুল করেছি, ক্রেডিট লিখে আরেক ভুল করেছি, তাই টাকা ডাবল লিখতে হবে। এবার আসো 3 নম্বরে, প্রাপ্য হিসাবের যোগফল 3,000 টাকা কম দেখানো হয়েছে। প্রাপ্য হিসাবে যোগফল সিম্পল, এখানে প্রাপ্য হিসাব বা দেখে অন্য কোনো নাম ধরেছি, এটা আবার একতরফা ভুল, অন্য কোনো নাম ধরে নাই। তাহলে কম লিখেছি মানে প্রাপ্য হিসাবকে লিখতে হবে। প্রাপ্য হিসাবের নরমাল পরিচয় কি ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, তাহলে এখানে অন্য কোনো নাম তো নাই, অনুচিত হিসাব ক্রেডিট। এই হচ্ছে বিষয়। সেই হিসেবে আমার জাবাদাগুলো দেখো, আমি জাবাদাগুলো করে রেখেছি তোমাদের জন্য, ইজি ওই উদ্দীপক অনুসারে জাবাদাগুলো করে রেখেছি, একটু আগে বিস্তারিত বুঝলাম। পাশাপাশি আমার এখানে ক নম্বরে কি করতে বলছে দেখো তো, ক নম্বরে বলছে কি প্রাপ্য হিসাবের পরিমাণ কত। প্রাপ্য হিসাবের পরিমাণ কত আমি কেমন বুঝবো, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রাপ্য হিসাব এখানে ছিল কত, এই যে প্রাপ্য হিসাব ছিল কত 78,000, কথা খেয়াল করো। প্রাপ্য হিসাব 78,000 ছিল, 78,000 টাকার পরে সমন্বয় থেকে বাড়ছে বা কমছে ধরনের তত্ত্ব আছে, যেমন ধারে বিক্রয় মানে প্রাপ্য হিসাব বাড়বে, তাহলে 78,000 সাথে 12,000 যোগ হবে। পাশাপাশি প্রাপ্য হিসাবের যোগফল 3,000 টাকা কম দেখানো হয়েছে, কম কেন দেখিয়েছি বলে এই টাকাটাও আমাকে যোগ করতে হবে। ওই যে ওইদিকের উদ্দীপকের 78,000 পাশাপাশি এখানকার 12,000, ওই যে উদ্দীপকের 78,000 পাশাপাশি 1 নম্বর সমন্বয় থেকে পাচ্ছি 12,000, তারপরে 3 নম্বর সমন্বয় থেকে পাচ্ছি 3,000, সবগুলো যোগ করলে আমার যোগফল দাঁড়ায় কত দেখো, আমার যোগফল দাঁড়ায় 93,000। এখন খেয়াল করো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, প্রয়োজনীয় সংশোধনী দাখিলা দাও। আমরা যে এটা দিয়ে ফেলছি প্রয়োজন, এখন আমাদেরকে বলা হলো সংশোধিত রেমিল তৈরি করো। সংশোধিত রেমিল তৈরি করতে গেলে আমাকে উদ্দীপকটা ভালো করে পড়ে নিতে হবে। এইখানকার যে নামগুলোর সাথে আমার জাবাদার মধ্যে নামগুলো মিলে গেল সেই টাকাগুলো নিয়ে আসবো, এখানে পাশে টাকাগুলো লিখে দেবো। যেমন আমার ক্রয়ে কয় টাকা আছে দেখো তো, ক্রয়ে আছে 77,000, ক্রয়ে আছে কত 77,000 টাকা। কিন্তু আমরা জাবাদা করতে গিয়ে সেখানে কি পেলাম, কোনো হিসাব পেয়েছি কিনা, এই যে ক্রয় হিসাব 15,000, আর কোনো ক্রয়ের টাকা আছে, ক্রয়ের টাকা নাই। তাহলে এই ক্রয়ের সাথে 15,000 টাকা যোগ হবে, যোগ হয়েছে কিনা দেখো, এই যে ক্রয়ের সাথে 15,000 টাকা যোগ করছি, আমার ফলাফল এখন ক্রয়ের ফলাফল 92,000। এই হচ্ছে বিষয়। সেকেন্ড আরেকটা দেখি তো, আমার বিক্রিতে টাকা ছিল কত, এই যে বিক্রিতে টাকা আছে 78,000, বিক্রিতে টাকা আছে 78,000, সরি বিক্রিতে টাকা আছে 88,000। এখন আমরা জাবাদার দিকে খেয়াল করি, সবসময় আমরা উদ্দীপকের সাথে জাবাদা মিলাবো। জাবাদার মধ্যে বিক্রির কোনো নাম আছে কিনা দেখি, যে বিক্রির টাকা আছে 12,000 যোগ হবে বিক্রির সাথে, আর কোনো বিক্রির নাম আছে, বিক্রির নাম নেই। তাহলে ওই রেমিলের 88,000 এর সাথে বিক্রির 88,000 এর সাথে এই টাকাটা আমরা কি করবো, 12,000 টাকাটা যোগ করবো, করছে কিনা দেখো, এই যে তাহলে বিক্রির টাকা দাঁড়ালো এখন কত, 1,00,000 টাকা। এখন আরেকটা দেখছি নগদ তহবিল। নগদ তহবিল নিয়ে জাবাদের মধ্যে কোনো হিসাব আছে কিনা দেখো, এখানে কোনো নগদ তহবিল আছে, তাহলে নগদ তহবিল কোনো নাম নাই, নগদ তহবিলটা সরাসরি বসে যাবে। এই যে নগদ তহবিল সরাসরি বসে গিয়েছে, 55,000 যা ছিল তা সরাসরি বসে গিয়েছে। এখন আসো মূলধন হিসাব। মূলধন হিসাবের টাকা কত পাচ্ছি আমরা, মূলধন হিসাবের টাকা দেওয়া আছে 2,10,000। তো কি এই টাকাটা হুবহু লিখবো নাকি পরিবর্তন হবে, আমরা জাবাদে খেয়াল করবো। এখানে কি মূলধন হিসেবে কোনো নাম আছে, নাম নাই, জাবাদ অনুসারে কোনো নাম আসে নাই, তাহলে মূলধন হিসেবে টাকাটা সরাসরি দেখাই দেবো। এই যে মূলধন হিসেবে টাকাটা আমরা সরাসরি দেখিয়ে দিয়েছি। নেক্সট আসো আবার খেয়াল করি, প্রাপ্য হিসাব তো প্রাপ্য হিসাব দেখো। এবার প্রাপ্য হিসাবের টাকা ছিল কত, 78,000, প্রাপ্য হিসাবের টাকা ছিল 78,000। তো আমি জাবাদা চেক করবো প্রাপ্য হিসাবের কোনো টাকা আছে কিনা, আমি জাবাদা চেক করবো, 12,000 আছে, ডেবিট পাশে এটা যোগ হবে, আর আছে কিনা দেখি, এই যে আরেকটা আছে, ডেবিট পাশে এটা যোগ হবে, তাহলে 12,000 যোগ হবে, 3,000 যোগ হবে, যোগ হয়ে কত আসে, আমরা 12,000 আর 3,000 যোগ হয়ে, এখানে তোমাদের প্রথমে ছিল 78,000 যোগ 12,000 যোগ 3,000, 93,000। যদি এটা অবশ্যই আমরা ক নাম্বার করেছিলাম, ক নাম্বার থেকে নিয়ে আসছি, আমি আবারও করে দেখাচ্ছি 93,000। এখন এরপরে দেখি মজুরির নামে আমার জাবাদের মধ্যে কোনো আইটেম আছে কিনা দেখতে হবে, জাবাদের প্রভাব আসছে কিনা মজুরির কারণে। দেখি তো, এই যে মজুরি আছে 12,000, তাহলে মজুরি যা ছিল আগে মজুরির সাথে 12,000 যোগ হবে। মজুরি কত ছিল, মজুরি ছিল 42,000, 42,000 সাথে 12,000 যুক্ত হবে, জাবাদ অনুসারে 12,000 যুক্ত হবে। দেখো তো, এই যে কই মজুরির সাথে আমরা 12,000 যুক্ত করেছি, 12,000 যোগ করে কত পেয়েছি, 54,000। উদ্দীপকের মধ্যে আমার পদ হিসাব ছিল, কিন্তু জাবাদের মধ্যে কোনো পদ হিসাবের নাম কি আসলো, পদ হিসাবের নাম আসে না, তাহলে পদ হিসাবের কোনো প্রভাব পড়বে না, হুবহু বসে যাবে। যেমন দেখো
প্রদেয় হিসাব ছিল কত? প্রদেয় হিসাব ছিল আমার, প্রদেয় হিসাব ছিল, এই যে আমি এভাবে দেখাচ্ছি, প্রদেয় হিসাব ছিল 56,000। 56,000 হুবহু বসে গিয়েছে কিনা দেখো, এই যে প্রদেয় হিসাব 56,000 হুবহু বসে গিয়েছে। এরপর আসো, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের টাকা আছে কত? 90,000। আমার জাবাদের মধ্যে অফিস সরঞ্জাম আছে কিনা দেখি তো। এখানে তো অফিস সরঞ্জাম আছে, এই যে 15,000 টাকা ক্রেডিট। এটা বিয়োগ হবে, কেন বিয়োগ হবে? এটা কেন বিয়োগ হবে? কারণ অফিস সরঞ্জাম আমার এখানে কি ছিল? উদ্দীপকের মধ্যে ডেবিট ছিল, এখন পেয়েছি ক্রেডিট। উদ্দীপকটা কিন্তু সঠিক অবস্থান, উদ্দীপকের বিপরীত অবস্থান পেলে আমরা বিয়োগ করব। তাহলে এখানে ছিল ডেবিট, আমরা এখন জাবাদের মধ্যে পেয়েছি ক্রেডিট, তাহলে আগের টাকা থেকে এটা বিয়োগ যাবে। বিয়োগ হয়ে কত টাকা আসে? আমার 75,000 টাকা আসে। এখানে আরেকটা হিসাব আছে মনে হয়, এই যে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন আছে, প্রাপ্ত কমিশন কয় টাকা আছে? 3,000 টাকা। এই সেম একইভাবে প্রাপ্ত কমিশন আমরা এখানে মিলাবো। এখানে কোনো প্রাপ্ত কমিশন কি আছে? নাই। তাহলে হুবহু প্রাপ্ত কমিশনটা আমরা লিখে দেবো। প্রাপ্ত কমিশনটা আমরা লিখে দিয়েছি 3,000 টাকা। তাহলে উভয় দিকে যোগ করবো, অঙ্কটা মিলে যাবে। সংশোধিত রেমিল 3,69,000, 3,69,000। কিন্তু আগে কি ছিল দেখো, মিলানোর আগে উদ্দীপক ছিল 3,57,000। এটা ভুল ছিল। এটা কেন ভুল ছিল আমরা বুঝতেছি। এই যে অনিশ্চিত হিসাব লেখা ছিল, অনিশ্চিত হিসাব মানে এখানে কোথাও না কোথাও ভুল হয়েছে। তবে এই অনিশ্চিত হিসাবটা আমরা যে নতুন করে রেমিল করবো সেখানে যাবে না, অটোমেটিক্যালি নতুন যোগফলের মাধ্যমে মিলে যাবে। এই যে মিলে গেল। আশা করি বুঝতে পেরেছো, যদিও আমি একটু সময় নিয়েছি, মূলত তোমরা বোঝার জন্য আমি কথাগুলো স্লো বলছি। এখন আমরা এখান থেকে একটা খতিয়ান করে দেখাবো। প্রয়োজনীয় কতগুলো আমরা সংশোধনী দাখিলে জাবাদা নিলাম, যে কোনো ধরনের জাবাদা নিলাম। নেওয়ার পরে দেখো, জাবাদা করার পর, যে কোনো জাবাদা করার পরে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো উদ্দীপক না, আমি আমার মতো করে নিলাম, জাস্ট অনিশ্চিত হিসাব বোঝানোর জন্য আমরা কতগুলো জাবাদা নিলাম। বলা হচ্ছে কি, অনিশ্চিত হিসাবের ব্যালেন্স 15,000 টাকা ডেবিট। দেখো, অনিশ্চিত হিসাবের ব্যালেন্সটা ডেবিটও থাকতে পারে, ক্রেডিটও থাকতে পারে। আমাদেরকে বলে দিয়েছে ডেবিট হলে অনিশ্চিত হিসাবে তৈরি করো। তাহলে আমরা এখান থেকে দেখে দেখে অনিশ্চিত হিসাব করবো। প্রথমে একটা খতিয়ানের ছক করে নিলাম। খতিয়ানের ছক করার পরে, খতিয়ান নির্দিষ্ট ছক কিভাবে হয় আমরা জানি। খতিয়ানের ছক করার পরে প্রথমে এই প্রশ্নে যেটা বলেছি আইটেমটা লিখবো। 29 হিসাব কোন পাশে বলেছে? ডেবিট কত টাকা? 15,000। তাহলে আমরা এটা লিখবো, আমরা এটা লিখবো ব্যালেন্স বলে, ব্যালেন্স 15,000। ডেবিট পাশে ছিল তাই ডেবিট পাশে 15,000 বসাবো। এরপরে এখানে 29 হিসাব কয়বার আসে দেখি তো, একবার, দুইবার, নাই আর নাই, যতবার থাকে ততবার নিয়ে আসবো। খতিয়ানে বিপরীত নামের মাধ্যমে বসে, যে কি মজুরি হিসাব ডেবিট, 29 হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে বসবে মজুরি নামে, মজুরি নামে ক্রেডিট পাশে বসবে কয় টাকা? 12,000 টাকা। এরপর আবার দেখি তো, আবারও ক্রেডিট পাশে আছে 3,000, তবে কি নামে বসবে? প্রাপ্য হিসাব নামে। প্রাপ্য হিসাব নামে বসবে, প্রাপ্য হিসাব নামে 3,000 টাকা বসবে। আমরা জানি খতিয়ানের বিপরীত নামটা এসে কাজ করতেছে, অনিশ্চিত হিসাব নাম হবে যে বিপরীত। এখন যোগ বিয়োগ করি, 15,000 থেকে 12,000 যোগ বিয়োগ হবে ডেবিট ক্রেডিট, যোগ বিয়োগ হবে আর 3,000 টাকা। এই 3,000 সাথে যোগ বিয়োগ করলে আর কত থাকে? 3,000 যোগ বিয়োগ করলে শূন্য হয়ে যায়। অর্থাৎ অনিশ্চিত হিসাবের খতিয়ান যদি করি সবসময় শূন্য হয়ে যাবে। আমাকে অনেক সময় খ কিংবা গ নাম্বারে অনিশ্চিত হিসাবের খতিয়ান করতে বলতে হতে পারে। আমরা কি করবো, খ নাম্বারে জাবাদাগুলো যদি করে ফেলি, বা না করলে আলাদা রাফ করে জাবাদাগুলো করে ফেলবো, সেই জাবাদাগুলো দেখে দেখে আমরা একটা এভাবে খতিয়ান করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখি, এই যে বহুল প্রতীক্ষিত আমাদের একটা সিকিউ। কেন বহুল প্রতীক্ষিত বললাম? এই যে গত কয়েকদিন আগে মাত্র এইচএসসি 26 চট্টগ্রাম বোর্ডে স্থগিত থাকলেও অন্যান্য বোর্ডে প্রশ্ন হয়েছে। এই অন্যান্য বোর্ডে এই প্রশ্নটা এসেছিল, যেটা আমাদের ভাগ্যে ছিল না, আমরা পরীক্ষা দিতে পারিনি। তাহলে এইচএসসি 26-এ এই প্রশ্নটা তোমরা সম্মুখীন হতে আর কি, এটা একটু আমরা করে ফেলি। ঠিক একটা রেমিল দেওয়া আছে, ডেবিট ক্রেডিট দেওয়া আছে, তার মধ্যে অনিশ্চিত হিসাব দেওয়া আছে। যদি ভুল রেমিল দেওয়া থাকে অবশ্যই সেখানে অনিশ্চিত হিসাব দেওয়া থাকবে। একটু আগে যেটা সংশোধন করছি ঠিক সেভাবে আমরা খুব দ্রুত এটা বলে ফেলবো। দেওয়া আছে, আইটেমগুলো দেওয়া আছে। আমাকে এখানে লেনদেনগুলো কি বলছি খেয়াল করি, আমি লেনদেনগুলো পড়তে পড়তে জাবাদা বলে ফেলবো, ভালো করে খেয়াল করো। নতুন প্ল্যান্ট সম্পত্তি ক্রয় করে ভুলে ক্রয়ের অন্তর্ভুক্ত করা হলো। আমি একটা সম্পত্তি ক্রয় করে ভুলে কিসের কথা লিখে ফেললাম? ক্রয় হিসাবে। তাহলে এটা জাবাদা হবে যে কি, সম্পত্তি, প্ল্যান্ট সম্পত্তি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ প্রকৃত ঘটনা কার? ক্রয়ের, নাকি প্ল্যান্ট সম্পত্তি, স্থায়ী সম্পদ আর কি এক ধরনের। তাহলে প্ল্যান্ট সম্পত্তি ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা ভুলে চলে আসছিল, এটা ক্রেডিট করে ফেলবো। আমরা তো জানি ক্রয় ডেবিট হয়, তবে যেহেতু তাকে তাড়িয়ে দিচ্ছি, বের করে দিচ্ছি, সেটা এখন ক্রেডিট হবে। এবার দেখো, পণ্য বিক্রয় 1,000 টাকা, পণ্য বিক্রয় 1,000 টাকা, ভুলে বিক্রয় হিসাবে 2,000 টাকা লেখা হয়েছে। কথা খেয়াল করিও, বিক্রয় করেছে 1,000, ভুলে 2,000 টাকা লিখে ফেলছি। তার মানে 1,000 টাকা বের করে ফেলতে হবে, সরা দিতে হবে। সরা দিতে হবে বলতে কমাই দিতে হবে। আমরা জানি বিক্রয় ক্রেডিট নাকি ডেবিট, বিক্রয়ের নর্মাল পরিচয় ক্রেডিট। এখন যেহেতু কমিয়ে দেবো, সেটাকে উল্টা দিতে হবে, বিক্রয় ডেবিট হবে। তাহলে কেন কি হবে, এটা কি হবে? বিক্রয় ডেবিট, আর এখানে আরেকটা নাম আমরা জানি না, তাই অনিশ্চিত ক্রেডিট। অনিশ্চিত ক্রেডিট। দেখো, এখানে তো নাম দুইটা ছিল, প্রথমটা দুইটা নাম ইউজ করেছি, এখানে বিক্রয় বাদে অন্য কোনো নাম ইউজ করে নেই। আমরা জানি একটি নামের ভুল হলে সেই নামটা লেখার পাশাপাশি আরেকটা অন্য কোনো নাম আনা যাবে না, এখানে হিসাবের নাম, সেই নামটা আমাকে অনিশ্চিত হিসাব লিখতে হবে। এবার আসো, 10,000 টাকার আসবাবপত্র বিক্রয়, ভুলে আমি ভুল করে কি করছি, পণ্য বিক্রয় হিসাবে লিখে ফেলছি। আসবাবপত্র বিক্রয় করেছি, ভুল করে পণ্য বিক্রয় হিসাবে লিখে ফেলছি। তার মানে কি, বিক্রয় যে লিখছি, বিক্রয় ঘরে যে লিখলাম আমি, বিক্রয় কি আসলে বাড়লো না, ভুলে লিখছি, তাহলে বিক্রয় কমা দিতে হবে। এখানে যাবে কি হবে, বিক্রয় হিসাব ডেবিট হয়ে যাবে। আসবাবপত্র বিক্রয় করেছে, আসবাবপত্র কমেছে, আসবাবপত্র ক্রেডিট হয়ে যাবে। নরমালি আসবাবপত্র বিক্রি করলে আসবাবপত্র কি হয়? আসবাবপত্র ক্রেডিট হয়। যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় মানে আসবাবপত্র ডেবিট হয়, আর আসবাবপত্র বিক্রয় মানে আসবাবপত্র ক্রেডিট হবে। তাহলে সঠিক কাজ হচ্ছে কি, আসবাবপত্র ক্রেডিট, বিক্রয়তে ভুলে লিখেছিলাম, বিক্রয়তে নরমালি ক্রেডিট হয়, এখন ভুলে লিখেছিলাম, সেখান থেকে বের করে নিচ্ছি, বিক্রয় হিসাব ডেবিট। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, প্রদেয় হিসাবকে পরিশোধ 5,000, পাওনাদারকে যে টাকা পাইতো পরিশোধ করছি 5,000, ভুলে প্রদেয় হিসাবকে ক্রেডিট করছি।
প্রদেয় হিসাবকে পরিশোধ মানিত প্রদেয় হিসাব টাকা পেয়েছে, প্রদেয় হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, আমি কি করছি ভুলে প্রদেয় হিসাবকে ক্রেডিট করছি। এখানে ভুল দুইবার করছি। এক ভুল হচ্ছে কি প্রদেয় হিসাবকে ডেবিট না করে এক ভুল করছি, প্রদেয় হিসাবকে ক্রেডিট করে আরেক ভুল করছি, দুইবার ভুল করছি। দুইবার ভুল করছি মানে টাকা যা আছে তার দ্বিগুণ নিয়ে টাকা কাজ করতে হবে, 10,000 টাকা। প্রদেয় হিসাব ডেবিট, এমনি প্রদেয় হিসাবকে টাকা পরিশোধ করলে কি হয়, প্রদেয় হিসাব ডেবিট। আরেকটা নাম কি এখানে আছে, অন্য কোনো নাম না থাকলে আমরা কি বলেছিলাম অনিশ্চিত হিসাব লিখতে হবে, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কত, 10,000। এখন দেখো আমাদেরকে প্রশ্ন করছে নীতিগত ভুলের পরিমাণ কত। আমরা তো আজকে বিস্তারিত আলোচনা করছি। স্থায়ী সম্পদের স্থলে আয় ব্যয়কে লিখে ফেলা, সংক্ষেপে বললাম, আমরা বিস্তারিত বলে আসছি। স্থায়ী সম্পদের স্থলে যে আয় ব্যয়কে লিখে ফেলি সেটা হচ্ছে কি নীতিগত ভুল। দেখি তো, এই যে প্লান্টের স্থলে আমি ক্রয় লিখে ফেলেছি, তাহলে এটা ক নাম্বার উত্তর। এরপরে আরেকটা দেখি, এই যে 10,000 টাকা আসবাবপত্রের স্থলে আমি বিক্রয় লিখে ফেলেছি, স্থায়ী সম্পদের স্থলে বিক্রয় লিখে ফেলেছি, এটাও ক নাম্বার উত্তর। আর কিন্তু স্থায়ী সম্পদ নাই, এই হচ্ছে ক নাম্বার উত্তর। সংশোধনী জাবেদা, আমরা ডেবিট ক্রেডিট তো প্রত্যেকটা করে দিয়েছি সংশোধনী জাবেদা। গ নাম্বার বলা হচ্ছে কি সংশোধিত রেয়ামিল প্রস্তুত করো। একটু আগে যে সংশোধিত রেয়ামিলটা করছি সেই হিসেবে করবা, অর্থাৎ কিভাবে করবা আমি এটা মুখোমুখি করে দিচ্ছি। এই রেয়ামিলটা হুবহু আমরা নিব, নেওয়ার পরে জাবেদা থেকে টাকার প্রভাবগুলো রেয়ামিলে বসাবো, তখন হয়ে যাবে। যেমন এখন আমরা মনোযোগ দিয়ে ভালো করে এমসিকিউ পড়বো। এমসিকিউ পড়ার আগে কি করবো আমরা একটু স্মরণ করে নেবো। সংক্ষেপে স্মরণ করে নিচ্ছি, দুতরফা ভুল মানে বিপক্ষের ভুল, দুটা হিসাবের নামে ভুল হবে, ডেবিট ক্রেডিট যে কোনো দুদিকে ভুল হবে। তার মধ্যে আছে করণিক ভুল। করণিক ভুল মানে কাজ করতে গিয়ে ভুল করলাম, কাজ করতে গিয়ে ভুল করলাম বলতে বাদ পড়ার ভুল, একবার হিসাবের কোথাও লিখে হিসাবভুক্ত হয়নি। বা লেখার ভুল, লেখার ভুল বলতে 500 লিখতে গিয়ে 5,000 লিখে ফেলছি, 5,000 লিখে ফেলতে গিয়ে 50 লিখে ফেলছি, শূন্য একটা বা সংখ্যা একটা কম বেশি করে ফেলছি। বেদাকিলার ভুল মানে ভুল নাম দিয়ে ফেলা, মনে করো জরিনার নামে মেরিনা লিখে ফেলছি, মেরিনার নামে সজীব লিখে ফেলছি, বা বেতনের নামে মজুর লিখে ফেলছি, হচ্ছে বেদাকিলার ভুল। পরিপূরক ভুল, পরিপূরক ভুল মানে হচ্ছে কি একদিকে ভুল করেছি পাশাপাশি আবার আরেকদিকে ভুল করেছি, দুই দিকে ভুল করেছি, এটা হচ্ছে কি পরিপূরক ভুল। এরপর আসো নীতিগত ভুল। নীতিগত ভুল মানে খুব গুরুত্ব দিয়ে, এটা কিন্তু পরীক্ষা এমসিকিউতে এগুলো বেশি এসে থাকে। নীতিগত ভুল হচ্ছে কি তোমার নিয়ম না জেনে ভুল করে ফেলা, অর্থাৎ সম্পদের স্থলে আয় ব্যয়কে লিখে ফেলা। সংক্ষেপে, এখানে অনেক কথা আছে আমি বলে দিয়েছি, সংক্ষেপে সম্পদের স্থলে আয় ব্যয়কে লিখে ফেলা, সেটা হচ্ছে কি নীতিগত ভুল। এখন এমসিকিউ পর্ব দেখো, খুব দ্রুত পড়ে ফেলবো। 325 টাকার স্থলে আমি কি করছি 352 টাকা লিখে ফেলছি, অঙ্ক একটু উল্টি। মোট কথা সংখ্যা লিখতে গিয়ে ভুল করে ফেলছি, লিখতে গিয়ে ভুল করে ফেলছি। এটার অপশন কি হতে পারে, লেখার ভুল। লেখার ভুল, এখানে ভুল ওয়ার্ডটা আসে নাই, লেখার ভুল গেল। এত কিছু অপশন সহ পড়তে হবে না তোমার। এরপরে এটা অবশ্য আমার টপিক্সের সাথে যায় না, আমি এটা স্কিপ করলাম। এরপর আসো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। বিক্রয়ের উদ্দেশ্যে যে কোনো কিছু ক্রয় করলে এটা হচ্ছে কি পণ্য ক্রয়। বিক্রয়ের উদ্দেশ্যে যা কিনো না কেন সেগুলো হচ্ছে কি পণ্য ক্রয়। ভুলবশত আসবাবপত্র হিসেবে লিখে ফেললাম। আমরা বলেছিলাম স্থায়ী সম্পদের সাথে ক্রয় বিক্রয় আয় ব্যয়ের নাম যদি জড়িয়ে যায়, স্থায়ী সম্পদের স্থলে আয় ব্যয়ের নাম চলে আসলো, কিংবা আয় ব্যয়ের স্থলে স্থায়ী সম্পদ চলে আসলো, এই ক্ষেত্রে এটাকে বলা হয় নীতিগত ভুল। তাহলে আচ্ছা গেল, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে কি সংশোধনী জাবেদা দাও, নিচের কোনটি হবে। তাহলে তো আমি কিনেছি পণ্য, যদি আসবাবপত্র নাম আছে, আসবাবপত্র সেটা কিন্তু ব্যবহারের জন্য কিনে নেই। দেখো বিক্রয়ের উদ্দেশ্যে, এমনি নরমালি আসবাবপত্র ক্রয় মানে আসবাবপত্র ডেবিট, কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র কিনলে সেটা আমার সম্পদ নয়, সেটা আমার পণ্য, তখন বলতে হবে ক্রয় হিসাব ডেবিট। আমরা ভুলবশত কোথায় লিখেছি আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ক্রেডিট, কারণ সেটা আসবাবপত্র জিনিস ছিল না, আসবাবপত্রকে কমিয়ে দিতে হবে। তাহলে আমরা কোথায় পাই ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, তাহলে গ নাম্বার উত্তর। এবার দেখো যন্ত্রপাতি সংস্থাপন মজুরি। যন্ত্রপাতি সংস্থাপন মজুরিকে ভুলে আমি কোথায় লিখে ফেললাম, মজুরি হিসাব লিখে ফেললাম। ঘটনা কি, আসলে সম্পদের পেছনে কোনো খরচ হলে এটা সম্পদের নামে লিখতে হয়। সম্পদ আনার সময় বা ব্যবহার করার আগ পর্যন্ত সম্পদের পেছনে কোনো খরচ হলে সেটা সম্পদের নামে লিখতে হয়। যেমন এখানে মজুরি হবে না, এটা প্রকৃত অর্থ হচ্ছে কি ওই যে যন্ত্রপাতি হিসাব ডেবিট, এই হচ্ছে কথা প্রকৃত অর্থ, কিন্তু আমি ভুলে মজুরি লিখে ফেলছি। এটার প্রকৃত যুক্তি হচ্ছে কি সম্পদের পেছনে খরচ ছিল, তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট, আমি ভুলে কোথায় লিখে ফেলছি মজুরিতে, অর্থাৎ সম্পদের নাম না লিখে মজুরি ব্যয়ের নাম লিখে ফেলছি। সম্পদের নাম এবং আয় ব্যয়ের নাম মিক্স করে ফেলে সেটা কি বলা হয়, নীতিগত ভুল। এই ভুল থেকে বেশি এমসিকিউ আসে। এখন আরেকটা যদি আমরা দেখি, মেশিন সংস্থাপন ব্যয় 2,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত, একই কথা। মেশিন মানে একটা যন্ত্র, ভুলে মজুরিতে লিখে ফেলছি, তাহলে কোন ভুল, নীতিগত ভুল। এরপর আসো অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব, অনিশ্চিত হিসাব সেটা অনিশ্চিত, সেটা স্থায়ী নয়, এটা অস্থায়ী হিসাব, সাময়িক হিসাব, ক্ষণস্থায়ী হিসাব। এই যে অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব, সাময়িক হিসাব, অস্থায়ী, এটা স্থায়ীভাবে আমরা রাখি না, কারণ এটা এক সময় ঠিক করে ফেলতে হবে, এটা সারা বছর স্থায়ীভাবে থাকবে না। এরপর আসো কোন ভুল অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করে। অনিশ্চিত হিসাবকে কোন ভুল প্রভাবিত করে, আমরা বলেছিলাম একতরফা ভুল, দুতরফা ভুল, বিস্তারিত আলোচনা করে আসলাম। কিন্তু একতরফা ভুলের মধ্যে ওই একতরফা নামটি নেব, পাশাপাশি আরেকটা অনিশ্চিত হিসাব নেব, তার মানে একতরফা ভুল। একতরফা ভুলের মধ্যে কোনটা আছে এখানে, নীতিগত সরি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় ভুলটা আছে, এগুলো সব দুতরফা ভুল। এটা হচ্ছে কি হিসাবের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল, এটা হচ্ছে কি তোমার একতরফা ভুল, এটা অনিশ্চিত হিসাব এর মাধ্যমে সংশোধন করতে হবে। এরপর আসো 5,000 টাকার পণ্য ক্রয়কে হিসাবের বইতে ভুলবশত 500 টাকা দেখানো হয়েছে। আমি মাল কিনছি, পণ্য ক্রয় করছি কয় টাকার, 5,000 টাকার, ভুলে কয় টাকা লিখছি, 500 টাকা লিখছি। এখানে কি চাইছে, ইহা কোন ধরনের ভুল। 5,000 টাকাকে 500 টাকা লিখে মানে অবশ্যই কি ভুল, লেখার জনিত ভুল বা লেখার ভুল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে এরপরে এই যে কমিশন প্রাপ্তি 1,000 টাকার জন্য কমিশন হিসাব ডেবিট করা হলো, কমিশন হিসাব কি হলো, ডেবিট হলো। কমিশন প্রাপ্তি একটা আয়, আয় কি হয়, ক্রেডিট হয়, তাহলে কমিশনটা ক্রেডিট হওয়ার কথা ছিল, আমি ভুলে কি করে ফেলছি, ডেবিট করে ফেলছি। এটি কোন ধরনের ভুল, এটা হচ্ছে কি তোমার বেদাখিলার ভুল, মানে ভুল অবস্থান দিয়ে দেওয়া। আমি যেখানে ক্রেডিট হওয়ার কথা ছিল সেখানে আমি কোথা দিয়ে ফেলছি, ডেবিট দিয়ে ফেলছি, হচ্ছে বেদাখিলার ভুল, ভুল অবস্থান দিয়ে দিলাম। এবার আসো 750 টাকার একটি লেনদেন, 750 টাকার একটি লেনদেন ভুলে আমি 779 টাকা লেখা হলে তা কোন ধরনের ভুল, অবশ্যই লেখার ভুল। টাকার অঙ্ক এলোমেলো লিখছি, ভুল লিখছি, যা ছিল তা লিখি নেই, অবশ্যই লেখার ভুল। এরপর আসি হিসাবের প্রাথমিক বই থেকে, প্রাথমিক বই মানে জাবেদা বই, প্রাথমিক বই মানে জাবেদা,
হিসাবের প্রাথমিক বই থেকে ক্ষতি হস্তান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? তাকে অবশ্যই বেদাখিলার ভুল বলবে। কারণ বেদাখিলার ভুল বলতে আমি হিসাবের বইতে লিখছি এক ধরনের, খতিয়ানে লিখছি আরেক ধরনের। অর্থাৎ মনে করো হিসাবের বইতে যাবতীয় আমি লিখছিলাম বেতন, খতিয়ানে লেখার সময় লিখছি মজুরি। হিসাবের প্রাথমিক বইতে মনে করো যাবতীয় লেখার সময় আমি লিখছি ফাতিহা, কিন্তু খতিয়ানে আসার সময় আমি লিখছি লাইবা। এই যে ভিন্ন বা ভুল নাম ইউজ করা, প্রথমে একবার পরে আরেকবার ভিন্ন নাম, তখন সেটাকে বলা হয় বেদাখিলার ভুল। হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাব, আইন কানুন নিয়ম কানুন না জানলে অবশ্যই নীতিগত ভুল বলে, নীতিগত ভুল। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছো। আর আছে কিনা এমসিকিউ, আরো 2-1টা এমসিকিউ আছে। মজুরি প্রদান 500 টাকা, ভাড়া হিসেবে লেখা হলো। আমি দিয়েছি মজুরি, লিখে ফেলছি কোথায়, ভাড়া হিসেবে লেখা হলো, সংশোধিত যাবে কি হবে? ঘটনাটা মূলত কার ছিল? মজুরির ছিল, তাই মজুরি হিসাব ডেবিট, ভাড়া ভুলে চলে আসছে, ভাড়াকে বের করে দেবো, ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে মজুরি হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট, এই হচ্ছে আমার উত্তর। এবার আসো, অফিস কক্ষের চুনকাম দালান কোড হিসেবে লেখা হলো। দেখো চুনকাম জিনিসটা কি? এটা একটা খরচ, ব্যয়। ভুলে আমি দালান কোড নামে লিখে ফেলছি, অর্থাৎ ব্যয় এবং সম্পদকে যখন মিক্স করে ফেলবো সেই ভুলটা কি বলো? অবশ্যই নীতিগত ভুল বলে। আমরা একটু আগে বারবার নীতিগত ভুল পরে আসলাম। এরপর দেখি যন্ত্রপাতি মেরামত 10,000 টাকা, যন্ত্রপাতি মেরামত 10,000 টাকা যন্ত্রপাতি হিসেবে দেখানো হলো। মেরামত কিন্তু এটা ক্ষণস্থায়ী খরচ, এটা সুবিধা কম, এটাকে একটা ব্যয় ধরতে হয়, এটা হচ্ছে একটা ব্যয়। এই ব্যয়টা আমি কি করছি? যন্ত্রপাতির নামে লিখে ফেলছি, সম্পদের নামে লিখে ফেলছি। তাহলে ব্যয়কে সম্পদের নামে লিখে ফেলা মানে নীতিগত ভুল। আমরা নীতিগত ভুল কিন্তু বারবার বেশি পাচ্ছি। লাস্ট, আসাদ এন্ড কুঙ্গের নিকট থেকে 4,500 টাকার পণ্য ক্রয় করে ভুলবশত ক্রয় হিসাবে 450 টাকা লিখছি। আমি মাল কিনছি কয় টাকার? 4,500 টাকার, ভুলে ক্রয় হিসাবে লিখছি, লেখা হয়েছে সংশোধনী যাবে কি হবে? দেখো এখানে যদিও আসাদের নাম আছে, আসাদের নাম কিন্তু সমাধান আসবে না, কারণ আমি আসাদের নামে ভুল করেছি এরকম বল নাই, আমাকে বলেছে ভুলে ক্রয় হিসাবে 450 টাকা লিখেছি। তাহলে শুধু ক্রয় হিসাব আসবে, অন্য কোনো নাম আসতে পারবে না, মানে বাকিটা অনিশ্চিত হিসাব লিখতে হবে। তখন আমরা কি করতে পারি? আসাদ হিসাব, সরি, তাহলে ক্রয় হিসাবে 450 টাকা লেখা হলো। আমি ভুলটা করছি কোথায়? ক্রয়কে নিয়ে। তাহলে ক্রয়তে কম লিখছি, এখন ক্রয়ের ভিতরে টাকাটা দিতে হবে, ক্রয়কে বাড়াইতে হবে। তখন আমার কি করতে হবে? ক্রয় ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট, আর একটা নাম কিন্তু নেই, তাই অনিশ্চিত হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এর দিয়ে আমরা অনেক কিছু আলোচনা করেছি, তোমরা শর্টকাট আইডিয়ার জন্য এর দিয়ে বিশেষ করে খেয়াল করবে। ভুলের শুরুতে শ্রেণী বিভাগের মাধ্যমে একটু আলোচনা করেছি, এই ভুলের আলোচনাটা খেয়াল করবে। পাশাপাশি ভুল সংশোধনের যাবতীয় নিয়ম পড়িয়েছি 1 থেকে 4টা, এগুলো খেয়াল করবে। এরপরে ওগুলোর উপর ভিত্তি করে এমসিকিউ সিকিউ পড়িয়েছি, এগুলো পড়লে এনাফ। এখান থেকে অবশ্যই কমন হবে আশা করি, বিশ্বাস করি। যদি তোমার এই টপিকসটা আগে অনেক কঠিন লাগতো, একটু পেছালো লাগতো, একটু প্যারা লাগতো, এখন ক্লিয়ার হয়ে গেছে এরকম হয়, তাহলে আমার অনুরোধ রইল আমাকে একটু সহযোগিতা করবে। সহযোগিতা বলতে ক্লাসটি শেয়ার করবে, তোমার ফ্রেন্ডদেরকে জানাবে। কারণ তোমাদের এরকম সহযোগিতা পেলে, সাপোর্ট পেলে আমরা কি পাই? একটু খুশি হই। এই খুশি প্রেরণা থেকে আমরা ভবিষ্যতে ক্লাস নেওয়ার জন্য আরো বেশি চেষ্টা করব। মূলত একটা আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাস রেডি করতে এগুলো অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, একটু অনুরোধ রইল, দোয়া করবে, পাশাপাশি ক্লাসটা ভালো লাগলে শেয়ার করবে, এটাই প্রাপ্তি, আর কিছু না। বেস্ট অফ লাক।